একই অনুষ্ঠানে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং বর্তমান অর্থমন্ত্রীর দুটো বক্তব্য নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী স্বীকার করেছেন দেশ থেকে প্রতি বছর ৯২,০০০ কোটি টাকা পাচার হচ্ছে, ৭ থেকে ৮ বিলিয়ন ডলার প্রতি বছর বিদেশে পাচার হয় এবং অর্থনৈতিক সব সংকটের শুরুটা এখান থেকেই। এই অর্থ পাচারের কারণেই আজকে আমাদের অর্থনীতি এই সংকটময় পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। অর্থমন্ত্রী এমন একটা মন্তব্য করেছেন যে কারণে দেশের জনগণের কাছে তার মাফ চাওয়া উচিত, এবং তিনি যদি মাফ না চান এবং দেশের জনগণ যদি তাকে ক্ষমা না করে তাহলে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা উচিত, অবিলম্বে পদত্যাগ করা উচিত। কেন বলছি সে আলোচনায় আসব। তার আগে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী হঠাৎ করে যে স্বীকার করলেন দেশ থেকে প্রতি বছর ৯২,০০০ কোটি টাকা পাচার হয়, সেই আলোচনাটা আমরা একটু দেখি, তার বক্তব্যটা আমরা একটু দেখব। আর একটা কথা বলে রাখা ভালো, এই যে দেশ থেকে প্রতি বছর ৭ থেকে ৮ বিলিয়ন ডলার পাচার হচ্ছে, যেটা টাকার অঙ্কে প্রায় ৯২,০০০ কোটি টাকা, যেটা স্বয়ং সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন, এই টাকাগুলো কারা পাচার করে? সরকার, সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, সরকারি দলে যারা আছেন এবং সরকারের অলিগার্ক যারা আছেন। এমনকি বিভিন্ন সময় তো আমরা দেখেছি এস আলমের ১ বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য আমাদের সামনে চলে এসছে, যদিও সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি এবং বরং তাকে আরও পুরস্কৃত করা হয়েছে, তাকে নতুন ব্যাংক তার হাতে তুলে দেওয়া হয়েছে এবং আগে থেকেই তার হাতে আরও 7টা ব্যাংক ছিল, যে ব্যাংকগুলোকে সে খোকলা করে ফেলেছে, নতুন করে আরেকটা ব্যাংক তার হাতে তুলে দেওয়া হয়েছে। এটা করা হয়েছে তার যখন ১ বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য আমাদের সামনে আসছে। তারপর এটাই হচ্ছে এই সরকারের চরিত্র। সুতরাং পরিকল্পনার প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশ থেকে এই আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের হোমরা চোমরারা এবং তাদের অলিগার্ক কিছু ব্যবসায়ী সিন্ডিকেট প্রতি বছর ৯২,০০০ কোটি টাকা, যেটা ডলারে হিসাব করলে ৭ থেকে ৮ বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে। সাবেক পরিকল্পনার প্রতিমন্ত্রী বছরে ৯২,০০০ কোটি টাকা পাচার হয়। সাবেক পরিকল্পনার প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন বছরে ৭ থেকে ৮ বিলিয়ন ডলার বা ৮১ থেকে ৯২,০০০ কোটি টাকা পাচার হয়। টাকা পাচার থেকেই ডলার সংকটের শুরু, তাই জরুরি ভিত্তিতে এটি রোধ করার পদক্ষেপ দরকার, যদিও এই পদক্ষেপ কোনোভাবেই নেওয়া হবে না, কারণ নিজেরাই যখন এই টাকা পাচারের সাথে যুক্ত তখন তারা কিভাবে এটা ঠেকানোর জন্য পদক্ষেপ নেবেন। এবং যারা এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, এই সরকারের ক্ষমতায় টিকে থাকার খুঁটি যারা, তারাই তো বিদেশে টাকা পাচার করছে। যে আজিজ, বেনজির, নতুন করে আসাদুজ্জামান মিয়া, এমনকি পুলিশের ডিআইজি পর্যায়ের বর্তমানে কর্মরত কর্মকর্তারা কি পরিমাণ টাকা বানিয়েছেন অবৈধভাবে, কি পরিমাণ দুর্নীতি করেছেন, সেই তথ্যগুলো তো আমাদের সামনে এসছে। এবং এই আজিজ বেনজিররা যে এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে অবৈধভাবে, আসাদুজ্জামান মিয়ারা যে ২০১৮ সালের নির্বাচন, এরপর ২০২৪ সালের নির্বাচন, এই নির্বাচনগুলো পার করে দেবার জন্য তারাই যে আসল দায়িত্ব পালন করেছে, এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকে রেখেছে, সেটা তো দেশের জনগণ জানে। সুতরাং এদের পাচারের ব্যাপারে, এই পাচার রোধ করার জন্য সরকার কখনোই কোনো উদ্যোগ নেবে না। আর সবচেয়ে বড় কথা, প্রধানমন্ত্রী গতকাল একটা সংবাদ সম্মেলনে বলেছেন, আমার কাছে এত টাকা নাই যে আমি লবিস্ট ফার্ম নিয়োগ করব। লবিস্ট ফার্ম নিয়োগ করবার মতো টাকা কার কাছে আছে আর কার কাছে নাই, সেটা এই সরকার ক্ষমতায় থেকে যাবার পর আমরা বুঝতে পারবো। যেহেতু এখনও তারা ক্ষমতায় আছে, অবৈধভাবে তারা ক্ষমতায় টিকে আছে, তাই তাদের অবৈধ সম্পদের খোঁজ আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। তাদের কিছু অলিগার্কের খোঁজ এখন আস্তে আস্তে পেতে শুরু করেছি আমরা, কিন্তু তাদের খোঁজ আমরা পাবো যখন তারা ক্ষমতা থেকে চলে যাবে। তারপর আমাদের বর্তমান অর্থমন্ত্রী একটা মন্তব্য করেছেন, খুবই আপত্তিকর মন্তব্য, এবং এর জন্য তার জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। তিনি বলছেন বিশ্বব্যাংকের কথা শুনতে হবে কারণ তারা টাকা দেয়। বিশ্বব্যাংকের কথা শুনতে হবে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, কারণ সংস্থাটি আমাদের টাকা দেয়, আমাদের টাকা লাগবে, আপনি টাকা দেন, আপনার কথা শুনবো। তার মানে জনগণকে তিনি বলছেন, আপনারা টাকা দিলে আপনাদের কথা শুনবো, আপনারা যেহেতু টাকা দেন না তাই আপনাদের কথা শুনবো না। বিশ্বব্যাংক টাকা দেয়, তাই তাদের কথা আমরা শুনি। মন্ত্রী বলেন শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, অনেকেই বলে সরকার শিগগিরই পড়ে যাবে, কই সরকার তো পড়ে না, দেউলিয়া তো হলো না, নানান কথাবার্তা বলেছেন। কিন্তু মূল বক্তব্য হচ্ছে, অর্থমন্ত্রীর মূল কথা হলো দেশের জনগণ টাকা দেয় না, টাকা দেয় বিশ্বব্যাংক, এই কারণে বিশ্বব্যাংকের কথা তাদেরকে শুনতে হবে। আমরা এবার দেখি দেশের জনগণ টাকা দেয় কিনা। যে বাজেট নিয়ে তিনি কথা বলেছেন, সেই বাজেটে জনগণ কত টাকা দেবে আর বিশ্বব্যাংক কত টাকা দেবে সেটা আমরা একটু দেখি, কিংবা মন্ত্রীরা জমি বিক্রি করে এই দেশ যে চালাবেন না সেটা আমরা একটু বুঝে নেই। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫,৪৫,৪০০ কোটি টাকা। এই টাকাটা দেশ থেকে
দেশ থেকে এই টাকাটা আদায় করা হবে, দেশের জনগণ এই টাকাটা দেবে। আসছে 7,97,000 কোটি টাকার বাজেট, যার মধ্যে 5,45,400 কোটি টাকা দেশের জনগণ দেবে। বাজেট ঘাটতি 2,56,000 কোটি টাকা। এর মধ্যে দেশীয় সোর্স থেকে তারা কিছু ঋণ করবে এবং বিদেশি সোর্স থেকে তারা কিছু ঋণ নেবে। বিদেশি ঋণের পরিমাণ হবে 1,27,200 কোটি টাকা। এই 1,27,200 কোটি টাকার একটা অংশ হয়তোবা আমরা বিশ্ব ব্যাংকের কাছ থেকে পেতে পারি। অথচ এই টাকার জন্য অর্থমন্ত্রী বলছেন বিশ্ব ব্যাংকের কথা শুনতে হবে, অথচ জনগণ যে টাকা দেবে সেই জন্য জনগণের কথা তার শুনতে হবে না। এখানে বলছে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে 2024-25 অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,45,400 কোটি টাকা। বরাবরের মতো এবারও বেশিরভাগ আয় করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে, এনবিআরকে। 2024-25 অর্থ বছরে এনবিআরকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকা। এটা সরাসরি জনগণ কর হিসেবে, ভ্যাট হিসেবে দেবে। জনগণের করের টাকায়, ভ্যাটের টাকায় তারা 4,80,000 টাকা তুলবে। এনবিআর বহির্ভূত কর আসবে আরও 15,000 কোটি টাকা এবং কর ছাড়া প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 46,000 কোটি টাকা। অর্থাৎ এই 5,45,400 কোটি টাকাই দেশের জনগণের পকেট থেকে যাবে। 5,45,000 কোটি টাকা জনগণ দেবে, যেখানে বাজেটের পরিমাণ 7,97,000 কোটি টাকা, প্রায় 8 লক্ষ কোটি টাকা। যার মধ্যে 5.5 লাখ কোটি টাকা দেবে দেশের জনগণ। মাত্র 1,27,000 কোটি টাকা তারা বিদেশ থেকে ঋণ নেবে এবং এই ঋণের বোঝাও এই দেশের জনগণের মাথার ওপরই পড়বে, কারণ ঋণের সুদ পরিশোধে আমরা যে পরিমাণ টাকা এবার রেখেছি, আগামীতে যখন আমাদের মূল টাকাও পরিশোধ করতে হবে তখন প্রতি বছর 2 লাখ কোটি টাকার ওপরে চলে যাবে ঋণ পরিশোধ করতে। এই টাকা আপনি কোত্থেকে পাবেন? মন্ত্রীরা জমি বিক্রি করবে? মন্ত্রীদের বাপের টাকা এই দেশ চলবে, নাকি এই দেশের জনগণের টাকা এই দেশ চলে? সুতরাং অর্থমন্ত্রী যে মন্তব্য করেছেন, আপনারা তো টাকা দেন না, বিশ্ব ব্যাংক টাকা দেয় তাই তাদের কথা শুনি, আপনারা টাকা দিলে আপনাদের কথা শুনবো। হ্যাঁ, আমাদের কথা শুনতে হবে, কারণ আমরাই টাকা দিই। কারো বাপের টাকায় এই দেশ চলে না। কারো বাপ এই দেশ বানিয়েও দেয়নি, আর কারো বাপের টাকায় এই দেশ চলেও না। অর্থমন্ত্রী তার জমি বিক্রি করে এই দেশ চালাবেন না, আমাদের টাকায়, আমাদের দেয়া করের টাকায়, ভ্যাটের টাকায় এই দেশটা চলবে। আপনি বিদেশ থেকে যে টাকাটা নেবেন, আপনি বিশ্ব ব্যাংকের কাছ থেকে হাত পেতে যে ঋণ নেবেন, সেটাও আমরাই পরিশোধ করব। সুতরাং আমাদের কথাই আপনাদেরকে শুনতে হবে। হ্যাঁ, অর্থমন্ত্রী যেহেতু জানেন তার মন্ত্রী হবার জন্য, তার এমপি হবার জন্য যেহেতু জনগণের ভোটের প্রয়োজন হয় নাই, এই কারণে জনগণ আসলে কিছু করে সেটা তাদের মাথায় আসে না। জনগণ যে ম্যাটার করে, দেশের জনগণ যে ম্যাটার করে, এটা তাদের মাথায় আসে না, কারণ তারা জানে তাদেরকে ক্ষমতায় বিভিন্ন শক্তি বসিয়ে দেয় এবং ক্ষমতায় টিকিয়ে রাখে বিভিন্ন শক্তি। এবং আমরা দেখি বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের প্রধানমন্ত্রী মুসলেকা দিয়ে আসেন, তারা যা চায় সেগুলো বিলিয়ে দিয়ে আসেন, কারণ ক্ষমতায় টিকে থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন তার সংবাদ সম্মেলনে ভারত সফরের পর যে কিসের বিনিময়ে আমি দেশ বিক্রি করলাম? আপনার চেয়ারের দামের বিনিময়ে। আপনি যে চেয়ারটায় বসে আছেন অবৈধভাবে, ওই চেয়ারটার দাম দিচ্ছে এই দেশের জনগণ। এই দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েও আমরা আপনার ওই চেয়ারের দাম দিচ্ছি। ওই চেয়ারের বিনিময়ে আপনি দেশটাকে বিক্রি করছেন। আপনি জানতে চেয়েছিলেন তো যে কিসের বিনিময়ে বিক্রির কথা আসে? এটাই হচ্ছে বিক্রির রেট, আপনার চেয়ারটা। এবং এই দেশের জনগণ তাদের ট্যাক্সের টাকায় দেশটা চালায়, তাদের ভ্যাটের টাকায় দেশটা চালায়। অর্থমন্ত্রী যে মন্তব্য করেছেন, এ কারণে তার দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত, অন্যথায় তাকে পদত্যাগ করা উচিত, তার পদত্যাগ করা উচিত ইমিডিয়েটলি, এবং তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত। শেষ করার আগে একটা কথা বলি, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী যেভাবে বলেছেন দেশ থেকে 7 থেকে 8 বিলিয়ন ডলার বিদেশে পাচার হচ্ছে, এবং আমরা জানি পরিকল্পনার প্রতিমন্ত্রী নিজেও জানেন এই টাকাগুলো তারাই পাচার করেন, তাদের লোকেরাই পাচার করে। সুতরাং এই দেশের অর্থনীতিকে আজকের এই অবস্থানে এই সরকারে নিয়ে এসছে, এই সরকারি দলই নিয়ে এসছে, তাদের অলিগার্করাই নিয়ে এসছে, এবং যাদের শক্তিতে তারা ক্ষমতায় থাকে তাদের স্বার্থ দেখতে গিয়েই দেশের অর্থনীতি আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবং অর্থমন্ত্রী যে মন্তব্য করেছেন তার জন্য আরও কঠিন শাস্তি আসলে তার হওয়া উচিত, আরও কঠিন শাস্তি হওয়া উচিত, কিন্তু আমরা তো সেটা বলতে পারছি না। আমরা বলতে পারছি না কারণ এই দেশের জনগণের কোনো অধিকার নাই, ভোট দেওয়ার অধিকার নাই। আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারি না, আমরা আমাদের দেশের সরকার নির্বাচন করতে পারি না। সুতরাং তারা যাচ্ছে তাই বলতেই পারেন।
কিন্তু তিনি যেটা বলেছেন এটা একটা গর্হিত অপরাধ।